বাংলাদেশের দখল হওয়া মিডিয়ার মধ্যে ৭১ টেলিভিশন অন্যতম। ক্ষমতা দখল করেই ৭১ মিডিয়াও দখল হয়ে গেছে। এই দখল হওয়া মিডিয়ায় তথাকথিত জুলাই জাদুঘরে হওয়া অনিয়ম নিয়ে একটি রিপোর্ট প্রচারিত হয়েছে। সেই রিপোর্টের কোথাও অবৈধ ইউনূস সরকারের আরো অবৈধ মোস্তফা সরোয়ার ফারুকীর নাম না নিয়ে রিপোর্টটি প্রচারিত হয়েছে। কিন্তু ফারুকী বেজায় চটেছেন। সে এখন তার ফেসবুকে মিডিয়াকে, সাংবাদিকতাকে ৯/৬ বলে গালাগাল দিচ্ছে। এই ফারুকী সেই ফারুকী যে কিনা উপদেষ্টার দায়িত্ব পেয়ে সাংবাদিকদের চাকুরি খেয়েছিলেন। চাকুরি দেওয়ার নাম করে জুলাই জাদুঘর প্রজেক্ট থেকে হাতিয়ে নিয়েছিলেন বিশাল অঙ্কের টাকা পয়সা, যা দিয়ে এখন তিনি অস্ট্রেলিয়াতে সেটেল করার চেষ্টা করে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো, এই ফারুকী শেখ হাসিনার শাসন আমলে দুধে ভাতে সুখে শান্তিতে ছিলেন, সিনেমা বানিয়েছেন, হই হই রই রই করেছেন। আর এখন তিনি মব সৃষ্টি করে জুলাইয়ের সমালোচনাকারীদের হত্যারও আহ্বান জানাচ্ছেন। প্রশ্ন হলো, নাম না থাকার পরও ফারুকীর গায়ে কেন ৭১-এর রিপোর্ট ফসকা ধরালো? চলুন খুঁজে দেখা যাক। বাংলায় একটি প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, অথবা চোরের মন পুলিশ পুলিশ। ফারুকীর প্রতিক্রিয়া দেখে সেই প্রবাদটি বারবার মনে পড়ছে। নাম নেই রিপোর্টে, তবু গায়ে জ্বলছে, ফসকা পড়ে গেছে। কারণ রিপোর্টের প্রতিটি অক্ষর তার কর্মকাণ্ডকে নির্দেশ করছে। ফেসবুকে বসে সাংবাদিকতার ইজ্জত শেষ বলে লেকচার দেওয়া এই মানুষটি সেই একই ব্যক্তি যিনি ফেসবুকে আবদার করে অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা পদ বাগিয়েছিলেন। এই রাষ্ট্রে চলচ্চিত্র পরিচালকরা কিভাবে মন্ত্রী হন আর মন্ত্রী হয়ে কিভাবে নিজেই নিজের প্রতিষ্ঠানের চেয়ারম্যান বনে যান, সেটা বাংলাদেশের ইতিহাসে ফারুকী একটা নতুন অধ্যায় বা ক্লাসিক এক্সাম্পল যুক্ত করেছেন। ৭১ টেলিভিশনের রিপোর্টে ১৫০ কোটি টাকার অনিয়মের যে চিত্র উঠে এসেছে, সেটা কেবল একটি দুর্নীতির গল্প বলে মনে হয় আপনার? একটা সুপরিকল্পিত লুটপাটের নকশা আমরা দেখতে পাই এই রিপোর্টে। গণভবনকে জুলাই জাদুঘর বানানোর নামে প্রথমে প্রায় ৯৬ থেকে ১১১ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছিল। এর বাইরে জাতীয় জাদুঘর থেকে আলাদা আরো ২০ কোটি, গণপূর্ত অধিদপ্তর থেকে আলাদা বরাদ্দ, অনেক বাজেটের খেলা চলেছিল এই জুলাই জাদুঘর নিয়ে। আসলে জুলাই নিয়ে বহু ধরনের বাজেট হয়েছে। আপনাদের জুলাই ফান্ডের কথা মনে আছে? সেই ফান্ডের ১ পয়সাও এখন আর নেই। ফান্ডটা এখন কারা চালায়, কি অবস্থায়, কিছু জানি না। সুতরাং জুলাই নিয়ে যে চুরি বাটপারি গাদ্দারি হয়েছে, তার একটি হচ্ছে এই জুলাই জাদুঘর। একই প্রাচীর নির্মাণের টাকা একদিকে গণপূর্তের হিসাবে আছে, অন্যদিকে জাদুঘর প্রকল্পের হিসাবে দেখানো হয়েছে। এটা কি সরলতার ভুল নাকি পরিকল্পিত দ্বিগুণ লুটপাট? ফারুকী বলতে পারবেন ভালো। গোয়েন্দা প্রতিবেদনে নিজেই স্বীকার করা হয়েছে যে আর্থিক অসঙ্গতি এবং দ্বৈত বাজেটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাহলে ফারুকী কার কাছে কৈফিয়ত চাইছেন? সবচেয়ে নাটকীয় অভিযোগটি হলো মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনালের গল্প। ১৯টি প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য ৫,২৩,০০,০০০ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানকে। সাংবাদিকরা খুঁজতে গিয়ে পেলেন একটি রিক্সা গ্যারেজ। এই দেশে রিক্সা গ্যারেজ প্রামাণ্যচিত্র তৈরি করে আর তার বিনিময়ে কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে নিয়ে যায়। এই হলো ফারুকীর সাংস্কৃতিক বিপ্লব। তদন্তে দেখা গেছে এই প্রতিষ্ঠানটির চলচ্চিত্র নির্মাণের কোনো অভিজ্ঞতা ছিল না, পূর্ব অভিজ্ঞতা একেবারেই নেই। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আপনি তুলবেন যে কার মাধ্যমে এই কার্যাদেশ গেল, কে এই প্রতিষ্ঠানকে পছন্দ করলেন? এই সুতো টানলে কার কাছে পৌঁছবে সেটা বুঝতে আর আইনস্টাইন হওয়ার দরকার নাই কারো। শ্রমিকদের খাবারের বিল দেখানো হয়েছে, কিন্তু শ্রমিকরা বলছেন তারা নিজের পকেট থেকে খেয়েছেন। তথাকথিত জুলাই যোদ্ধাদের স্বাক্ষরের নামে সাদা কাগজে সই নিয়ে ১৫ লাখ টাকার বিল তৈরি হয়েছে। গ্যালারি সংস্কারে ১.৫ কোটি, লাইট লাগাতে ৩৮ লাখ, আসবাবপত্র কেনা হয়েছে টেন্ডার ছাড়া বাজার মূল্যের ৩-৪ গুণ দামে। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের মোট বাজেট হঠাৎ করে ৪১০ কোটি টাকা থেকে লাফিয়ে ৮২৪ কোটিতে পৌঁছে গেছে ফারুকীর মেয়াদে। অন্য মন্ত্রণালয়ের গুলো যখন ব্যয় সাশ্রয় করেছে, তখন সংস্কৃতি মন্ত্রণালয় ব্যয় দ্বিগুণ করে ফেলেছে। ফারুকী বলেছেন, মন্ত্রণালয়কে জাগিয়ে তুলেছেন তিনি। হ্যাঁ, জাগিয়েছেন বটে। জনগণের টাকাকে ঘুম পাড়িয়ে নিজের পকেটটাকে জাগিয়ে পালিয়েছেন এখন তিনি।
ও পালানোর ব্যাপারটা তো বলবো, মানে সবচেয়ে বড় স্ক্যান্ডাল হচ্ছে যে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি। তথাকথিত জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশে বলা হয়েছিল শিক্ষা, ইতিহাস এবং সংস্কৃতি জগতের বিশিষ্ট বিশেষজ্ঞ এই জাদুঘরের বোর্ডের চেয়ারম্যান হবেন। কিন্তু ফারুকী নিজে উপদেষ্টা থাকা অবস্থায় জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে গেজেট জারি করে নিজেই সেই চেয়ারম্যান পদটি বাগিয়ে নিয়েছিলেন। অর্থাৎ তিনি নিজেই নিজের নিয়োগকর্তা, নিজেই নিজের অধীনস্থ প্রতিষ্ঠানের প্রধান। এই নজিরবিহীন দুঃসাহস বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল। পরবর্তীতে তারেক রহমানের সরকার, মানে ইউনূসের বর্ধিত সরকারটি সংসদে বিল সংশোধন করে ফারুকীকে সেই পদ থেকে লাথি দিয়ে সরায়। কিন্তু প্রশ্ন হলো, ক্ষতি যা হওয়াটা তো হয়ে গেছে, চেয়ারম্যান পদ হাতছাড়া হয়েছে, কিন্তু যে কোটি কোটি টাকা বেরিয়ে গেছে সেগুলো কোথায় গেল? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নথি নতুন আগুন ধরিয়ে দিয়েছে ফারুকীর গায়ে। সেই নথিতে যদি সত্যি ফারুকী সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব যাচাই এবং সম্পদের তথ্য খতিয়ে দেখার নির্দেশ থাকে, তাহলে বিষয়টি তো আর ফেসবুক বিতর্ক হিসাবে আটকে থাকবে না, তাই না? এটি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের ফৌজদারি ব্যাপার হয়ে দাঁড়াবে বা দাঁড়িয়েছে। নথিটির আনুষ্ঠানিক সত্যতা এখন আমি নিশ্চিত করতে পারছি না, কিন্তু সরকারের দায়িত্ব তাহলে একটাই, নথি সত্য বা মিথ্যা পরিষ্কার করে বলা হোক। চুপ করে থাকলে ধরে নেওয়া হবে যে কোথাও না কোথাও আগুন আছে বলেই এত ধোঁয়া উঠছে ফারুকীর গা থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলি, দুর্নীতির অভিযোগ উঠেছিল, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা হয়েছিল, আমরা জানি, তদন্ত কমিটি গঠিত হয়েছিল। তারপরও ফারুকী সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছালেন কিভাবে? তিনি তো শেখ হাসিনা নন যে রাষ্ট্র তাকে হারকিউলিস বিমানে করে নিরাপদে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছে। আমরা তো সবাই জানি সেটা। কিন্তু ফারুকীকে কেউ বিমান দেয়নি, তিনি নিজেই পালিয়েছেন। আর এটাই সবচেয়ে বড় স্বীকারোক্তি। একজন নির্দোষ মানুষ দেশ ছাড়েন না, বিশেষত যখন তার বিরুদ্ধে তদন্ত চলছে। একজন নির্দোষ মানুষ ফোন ধরেন, জবাব দেন, মুখোমুখি হন। ফারুকী সেটা করেননি। তিনি ফোন ধরেননি, জবাব দেননি, দেশে থাকেননি, পরিবার নিয়ে চুপি চুপি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছেন। আবারও বললাম যে উনি কিন্তু শেখ হাসিনা নন যাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে রেখে আসছে অস্ট্রেলিয়ায়। শেখ হাসিনাকে তো সেনাবাহিনী নিয়ে গিয়ে দিল্লিতে রেখে আসছে। যে ব্যক্তি একসময় মব ডেকে সমালোচকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেন, সেই ব্যক্তি যখন অন্ধকারের পালান, তখন প্রশ্ন আর অনুমানের পর্যায়ে থাকে না, প্রশ্নটা বাস্তবতার মুখোমুখি হয়ে যায়। আর যে অসাধু কর্মকর্তাদের সহায়তায় নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি পার পেয়ে গেছেন, তাদেরও জবাবদিহিতা আওতায় আনা উচিত। আর তো কোনো নাটক চলার কথা নয় এখানে। কথিত জুলাই জাদুঘর এমন কোনো পবিত্র গরু না যে তাকে প্রশ্ন করা যাবে না। তথাকথিত শহীদদের নাম, আহতের রক্ত, আন্দোলনের স্মৃতি, এসব নিয়ে যদি ভাউচার বানিয়ে থাকেন আপনি, তাহলে সেটি দুর্নীতি না তো, সেটা তো আপনার এইসব কথিত শহীদদের সঙ্গেও প্রতারণা, ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। গণভবনকে জাদুঘর বানিয়ে যারা ইতিহাসের মালিকানা নিতে চেয়েছিল, তাদের আগে হিসাব দিতে হবে গণভবনের দেয়াল, প্রাচীর, ল্যান্ডস্কেপ, ডকুমেন্টারি, খাবার, সাইনবোর্ড, শ্রমিক, ঠিকাদার, সবকিছুর। 100 কোটি টাকার প্রকল্পে যদি রিক্সা গ্যারেজের ঠিকানা থেকে ডকুমেন্টারি বের হয়, যদি শ্রমিক খাবার না পেয়ে থাকে অথচ খাবারের বিল উঠে, যদি একই কাজের জন্য 2 জায়গা থেকে টাকা দেখানো হয়, তাহলে কি ভুল বলবেন আপনি? এটাকে বলতে হবে কথিত জুলাই আবেগের ওপর দাঁড়িয়ে রাষ্ট্রীয় টাকার 9-6, ফান্ডের 9-6। আর ফারুকীর জ্বালাটাও আসলে এখানেই। রিপোর্টে তার নাম ছিল না, কিন্তু তিনি এমন ক্ষিপ্ত হলেন কেন? কারণ তিনি জানেন জুলাইয়ের এই সাংস্কৃতিক মুখোশ খুললে মুখ শুধু রাজনীতিবিদদের নয়, সংস্কৃতি ব্যবসায়ীদেরও দেখা যাবে, যারা গতকাল পর্যন্ত স্বাধীন শিল্পী সেজে ঘুরতেন, তারা ক্ষমতার কারবারি হয়েছিলেন। যারা শেখ হাসিনার আমলে কাজ, পরিচিতি, বাজার, বিদেশ যাত্রা, ফান্ড, ওয়েস্টিনে জন্মদিন পালনে মন্ত্রীদেরকে নিয়ে জন্মদিন পালন করতেন, সব পেয়েছিলেন, তারাই এখন শেখ হাসিনার নাম শুনলে বিপ্লবী আগুনে জ্বলে ওঠেন। এটা তো আর চলবে না ভাই। ফারুকী চাইলে বলতে পারতেন যে তদন্ত হোক, সব নথি প্রকাশ হোক, আমার কোনো দায় থাকলে আমাকে জিজ্ঞাসাবাদ করুন। কিন্তু তিনি সেটা বলছেন না। তিনি বেছে নিয়েছেন গালি, হুমকি আর সেই মবের ভাষা। মব দিয়ে তিনি সিনিয়র সাংবাদিকদের মারতে চান, নিশ্চিহ্ন করতে চান। কারণ মবই তার একমাত্র ঢাল। যুক্তি নেই, হিসাব নেই, জবাবদিহিতা নেই, আছে শুধু জুলাইয়ের নামে ভয় দেখানো। কিন্তু মনে রাখতে হবে যে জুলাইকে যারা প্রশ্নের ঊর্ধ্বে তুলতে চেয়েছিল, সেই জুলাই এখন নিজেই নিজের হিসাবের খাতায় আটকে গেছে।
মব দিয়ে মামলা ঠেকানো যায়, কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ব্যাংক লেনদেনের রেকর্ড তো ঠেকানো যাবে না। যাবে? সেই রেকর্ড একদিন কথা বলবে। তার মানে জুলাই জাদুঘরের প্রতিটি টাকা, প্রতিটি বিল, প্রতিটি চুক্তি, প্রতিটি প্রতিষ্ঠানের মালিকানা, প্রতিটি ব্যাংক লেনদেন জনসমক্ষে প্রকাশ করা হোক। মোস্তফা সরোয়ার ফারুকী সহ যারা এই প্রকল্পের সঙ্গে রাজনৈতিক, প্রশাসনিক বা সাংস্কৃতিকভাবে যুক্ত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। তিনি তো এখন অস্ট্রেলিয়ায়, কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া মানেই তো জবাবদিহিতা শেষ হয়ে যাওয়া নয়। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার আইনি সহযোগিতা ব্যবস্থা আছে। প্রশ্ন হলো রাজনৈতিক ইচ্ছাটা আছে কিনা সরকারের। মনে হয় তো নেই, কারণ জনগণের টাকা দিয়ে তৈরি জাদুঘর জনগণের প্রশ্নের বাইরে থাকতে পারে না, সীমান্তের বাইরে গেলেও নয়। ফারুকীর এই জুলাই জাদুঘর আসলে স্মৃতির ঘর নয়, এটি ক্ষমতা, প্রতিশোধ, দুর্নীতি আর সাংস্কৃতিক ভণ্ডামির কালো বাক্স। ৭১ টেলিভিশনের রিপোর্ট সেই বাক্সে একটা হাতুড়ির আঘাত দিয়েছে। এখন এটা ঢাকনা খুলতে হবে। ভেতরে যদি সত্যি কালো ইতিহাস থাকে জনগণ দেখুক, আর ভেতরে যদি কোনো পবিত্র ইতিহাস থাকে সেটাও জনগণ দেখুক, গর্বিত হোক। আর যদি লুটের হিসাব থাকে তাহলে নাম যত বড়ই হোক, মুখ যত বিখ্যাত হোক, পর্দার আড়ালে যতই ছবি তোলা হোক, কাঠগড়া থেকে ফারুকের নিস্তার দেওয়া যাবে না। ফারুকীকে পালিয়ে থাকা যায়, কিন্তু ইতিহাসের বিচার থেকে পালানো যায় না। আর এই দেশের মানুষ এখন তো ছাড় দেওয়ার মেজাজে নেই, কারণ কি একটা দেশকে এই তথাকথিত জুলাই দিয়ে কি দেশে পরিণত করা হয়েছে এর আগের ভিডিওতে বলেছি। আর ফারুকী এই ভয়ঙ্কর জুলাই সন্ত্রাসীদের মানে মন্ত্রগুরু হিসাবে নিজে তো লুটপাট করেইছে, দেশটাকে লুটপাট করে ছেড়ে দিয়েছে। পালালেও রেহাই নাই। যদি নির্দোষী হবেন তাহলে পালালেন কেন? আপনাকে তো প্লেন দিয়ে কেউ রেখে আসেনি ফারুকী। ভালো থাকবেন সবাই আপনারা।